নমস্কার, ডিসকভারিং এডুকেশন ফর বেসিক্স চ্যানেলে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে সে বিষয়টি হচ্ছে ব্রেন রিসার্চ এডুকেশনের অ্যাসপেক্টস এবং অ্যাপ্রোচেস। শুরুতেই আমি বলে নিতে চাই ব্রেন রিসার্চ এডুকেশন বিষয়টি কী। এটি হচ্ছে এমন একটি অনুশীলন পদ্ধতি বা স্টাডি, যে স্টাডি বা অনুশীলন পদ্ধতির মূল আলোচ্য বিষয় হচ্ছে মানবীয় যে মস্তিষ্ক এবং সেই মস্তিষ্কে যে বিভিন্ন রকমের কাজগুলো হয়ে থাকে সে কাজগুলি সম্পর্কে যথাযথভাবে ধারণা লাভ করা, কিংবা বলা যেতে পারে যে মস্তিষ্কের যে মৌলিক বৈশিষ্ট্য রয়েছে সে মৌলিক বৈশিষ্ট্যগুলি সম্পর্কে ধারণা লাভ করা এবং সে ধারণা লাভ করার পরিপ্রেক্ষিতে যে ধারণা লাভ করা হবে তার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে এই যে টিচিং, লার্নিং, কারিকুলাম কনস্ট্রাকশন, কারিকুলাম ট্রানজাকশান ইত্যাদি যে এডুকেশনের যে বিভিন্ন রকম কাজগুলি রয়েছে সে কাজগুলিকে কীভাবে সঞ্চালন বা সম্পাদন করা যেতে পারে সে সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা। কারণ আমাদের মনে রাখা দরকার যে টিচিং এবং লার্নিং দুটো প্রক্রিয়াই ব্যক্তির দ্বারা সম্পন্ন হয়ে থাকে, অর্থাৎ লার্নার লার্ন করছে। লার্নার একটি মানবীয় সত্তা, হিউম্যান এক্সিস্টেন্স। এই মানবীয় সত্তা বা মানুষের মধ্যে মস্তিষ্কই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে এই জ্ঞানের যে বিভিন্ন রকম অনুশীলন বা জ্ঞান বিষয়ক চর্চা বা সৃষ্টিশীল বিভিন্ন চর্চার যে বিষয়গুলি সবগুলি কিন্তু মানবীয় মস্তিষ্কেই সম্পন্ন হয়। তাহলে অটোমেটিক্যালি বলা হচ্ছে যে মানবীয় মস্তিষ্ক কীরকম, কী ধরনের, তার গতি প্রকৃতি কী, তার ক্রিয়ার ধরন কেমন রয়েছে সে সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করতে পারলে শিক্ষা প্রক্রিয়ার যে সমস্ত মৌলিক সিদ্ধান্ত রয়েছে বা মৌলিক কাজ রয়েছে সেগুলিকে যথাযথভাবে পরিচালনা করা সম্ভব হবে। একজন শিক্ষক কিভাবে নিজের শিক্ষাদানের পদ্ধতিকে রূপায়ণ করবেন বা বাস্তবায়িত করবেন বা কিভাবে শিক্ষণীয় বিষয়গুলি শেখাবেন সে সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও আমাদেরকে জানতে হবে যে লার্নারদের এজ ওয়াইজ, বয়সভিত্তিক যে বিভিন্ন রকমের মানসিক ক্রিয়া বা মানসিক যে গতি প্রকৃতি রয়েছে সেগুলো সম্পর্কে ধারণা লাভ করা দরকার। তার উপর ভিত্তি করেই কিন্তু শিক্ষক মহাশয় তার নিজের শিক্ষাদানের কাজটিকে যথার্থভাবে সম্পন্ন করতে পারবেন। এই বিষয়গুলি আমাদেরকে মনে রাখা দরকার। তো ব্রেন রিসার্চ এডুকেশন হচ্ছে এমন একটি আধুনিক বা মডার্ন একটি বিষয়, যে বিষয়টি শিক্ষাকে সমৃদ্ধ করার উদ্দেশ্যে সমগ্র বিশ্বজুড়ে বিশেষ মাত্রা পেয়েছে বা বিশেষ মাত্রায় প্রতিষ্ঠিত হয়েছে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে এই ব্রেন রিসার্চ এডুকেশনের আলোচ্য বিষয়গুলি কী কী রয়েছে এবং কীভাবে আমরা আলোচনা করতে পারি, বিভিন্ন অ্যাসপেক্টস এবং বিভিন্ন অ্যাপ্রোচ সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমে ব্রেন রিসার্চ এডুকেশনের যে অ্যাসপেক্টসগুলি রয়েছে তার মধ্যে প্রথম যে অ্যাসপেক্টসের কথা বলা হচ্ছে যে ব্রেন লাইকস টু রিসিভ দ্য মিনিং। আমাদের এই বিষয়টি মাথায় রাখা দরকার যে মানুষের মস্তিষ্কের একটি সহজাত গুণ বা বৈশিষ্ট্য, যেটি আমাদের রিসার্চের মাধ্যমে আমরা খুঁজে পেয়েছি, সেটি হচ্ছে যে মানবীয় মস্তিষ্ক সবসময় অর্থপূর্ণ বিষয়কে গ্রহণ করতে পছন্দ করে। অর্থাৎ অর্থহীন যে বিষয়গুলি রয়েছে সেগুলিকে প্রসেস করতে কিংবা রিসিভ করতে মানবীয় মস্তিষ্কের সমস্যা রয়েছে। তাই শিক্ষক মহাশয় যখন পড়াবেন কিংবা লার্নাররা যখন পড়বেন, শিক্ষক মহাশয় পড়ানোর সময় যে বিষয়বস্তুটি তাদের সামনে তুলে ধরবে সেটি যেন সম্পূর্ণ অর্থবহ হয় এবং গ্রহণযোগ্য হয়। লার্নাররাও যখন পড়বে, পড়ার সময় যদি তার অর্থটা তার কাছে স্পষ্ট হয় বা পরিষ্কার হয়, তাহলে কিন্তু সেই বিষয়টি কিন্তু সে যথার্থভাবে মস্তিষ্কে কিন্তু রিসিভ করতে পারবে বা তার জ্ঞানের জায়গাটি কিন্তু সম্পন্ন হবে। যদি কোনো বিষয় বা কোনো কন্টেন্ট যদি অর্থপূর্ণ না হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে সেই যে টিচিং বা সেই যে লার্নিং তা কিন্তু এফেক্টিভ হবে না, সেটি কিন্তু ইনএফেক্টিভ হয়ে থাকবে। তাই বলা হচ্ছে যে এই টিচিং, লার্নিং বা এখানে বলা হচ্ছে আরেকটি কথা বলা হয় যে পাঠ্যক্রমের যে বিষয়বস্তু বা ইনস্ট্রাকশনের যে বিষয়বস্তু ঠিক করা হবে সেই বিষয়বস্তুকেও কিন্তু অর্থপূর্ণ করার বা অর্থপূর্ণ হওয়ার স্কোপ রয়েছে, এরকম কিন্তু বিষয়বস্তু আমাদের নির্বাচন করা প্রয়োজন। যদি এরকম বিষয়বস্তু থাকে যেখানে অর্থপূর্ণতা বা অর্থবহতার জায়গাটি নেই, তাহলে সেই সমস্ত বিষয়বস্তু কিন্তু পাঠ্যক্রমের মধ্যে যদি থাকে তাহলে সেগুলি কিন্তু ছাত্ররা যথার্থভাবে রিসিভ করতে পারবে না। কারণ এখানে আমরা স্পষ্টভাবে ব্রেন রিসার্চের পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি বা ব্রেন রিসার্চ এডুকেশনের আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা জেনেছি যে মানবীয় মস্তিষ্ক সবসময় কিন্তু অর্থপূর্ণ বিষয়বস্তু কিন্তু গ্রহণ করতে পছন্দ করে। এরপরে আমরা দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে ব্রেন রিসার্চ এডুকেশনের যে অ্যাসপেক্টসগুলি, তার মধ্যে দ্বিতীয় বিষয়টি হচ্ছে ব্রেন লাইকস টু পারফর্ম বাই ইন্টিগ্রেটিং দ্য হোল বডি। এখানে বলা হচ্ছে যে মস্তিষ্ক সবসময়
কাজ করতে পছন্দ করে বা কাজ করে সামগ্রিকভাবে। এখানে সামগ্রিকতার বিষয়টি কিন্তু রয়েছে। সামগ্রিকতা বলতে কি বোঝায়? সামগ্রিকতা বলতে বোঝায় যে যখন কোনো বিষয় সম্পর্কে অনুশীলন করা হবে বা কোনো রকম ক্রিয়া প্রতিক্রিয়া করা হবে, তখন যদি সামগ্রিক অর্থপূর্ণতার বিষয়টি লার্নারের কাছে বা টিচারের কাছে স্পষ্ট থাকে, তাহলে কিন্তু ব্রেনের পারফরমেন্স লেভেল কিন্তু যথার্থ থাকে বা যথার্থ হবে। যদি যদি সামগ্রিক যে বিষয়টি বা সামগ্রিক যে ইন্টিগ্রেশন, সেই সামগ্রিক ইন্টিগ্রেশন বা সমন্বয়ন যদি না হয়, তাহলে কিন্তু মুশকিল। এ প্রসঙ্গে আরেকটা জিনিস বলা দরকার, যদি লার্নারদের দেহতন্ত্র অর্থাৎ ফিজিওলজিক্যাল সিস্টেম, সেই ফিজিওলজিক্যাল সিস্টেম যদি তাকে যদি সাপোর্ট করে, অর্থাৎ সে যদি সুস্থ থাকে, শারীরিক দিক থেকে যদি সুস্থ থাকে, তাহলে কিন্তু ব্রেনের পারফরমেন্স কিন্তু ভালো হবে। কারণ শারীরিক সুস্থতার সাথে ব্রেনের একটা সমন্বয় ধর্মিতা রয়েছে। যদি সে ইমোশনালি স্ট্যাবল থাকে, তাহলে কিন্তু তারা কিন্তু যথার্থভাবে তাদের ব্রেনের পারফরমেন্সটাকে কিন্তু রেগুলেট করতে পারবে। সেই জন্য বলা হচ্ছে যে এই সমগ্র দেহের মধ্যে যা কিছু ঘটবে সবটার সঙ্গেই এই মস্তিষ্কের কিন্তু পারফরমেন্সের একটা সম্পর্ক রয়েছে। এরপরে আমরা দেখে নেব তৃতীয় গুরুত্বপূর্ণ যে অ্যাসপেক্টসটি, তা হচ্ছে ব্রেন ক্যান স্টোরস ইনফরমেশান ইন মাল্টিপল এরিয়াস। এখানে আমাদের মনে রাখা দরকার যে মস্তিষ্কের কিন্তু বৈচিত্র্যপূর্ণ ক্ষমতা বা সামর্থ্য রয়েছে। মস্তিষ্ক বিভিন্ন রকমের তথ্য স্টোর করতে পারে, বিভিন্ন ধরনের ইনফরমেশন স্টোর করতে পারে। তবে একটা বিশেষ ক্ষেত্র নয়, এরকম বহুমুখী ক্ষেত্র রয়েছে। বহুমুখী ক্ষেত্রের বহু তথ্যকে কিন্তু মস্তিষ্ক স্টোর করতে পারে। এমন কোনো বিষয় নেই যে মস্তিষ্ক শুধুমাত্র এক রকমের তথ্যকে স্টোর করতে পারে, বাকি অন্যান্য ক্ষেত্রের বা অন্যান্য বিষয় সম্পর্কিত তথ্যকে স্টোর করতে পারে না। আমাদেরকে কিন্তু এটা মাথায় রাখা দরকার। অর্থাৎ বলা যেতে পারে মাল্টিপল পারফরমেন্স এর জন্য বা মাল্টিপল ইনফরমেশন স্টোরেশনের ক্ষেত্রে ব্রেনের কিন্তু এবিলিটি বা পোটেনশিয়ালিটি রয়েছে। এটি আমাদেরকে মনে রাখা প্রয়োজন যে আমরা ব্রেন রিসার্চ এডুকেশনের মাধ্যমে এই বিষয়গুলিকে আরও যথার্থ রূপে আমরা প্রতিষ্ঠা করতে পারবো। এটি একটি গুরুত্বপূর্ণ অ্যাসপেক্টস হিসেবে বিবেচিত হয়েছে। এরপরের যে গুরুত্বপূর্ণ অ্যাসপেক্টসই রয়েছে, ব্রেন লাইকস টু রিসিভ ইনফরমেশন অ্যাজ এ হোল। আমরা যেটা নিয়ে আলোচনা করেছিলাম যে যখন কোনো তথ্য মস্তিষ্কের কাছে আসবে, মস্তিষ্ক গ্রহণ করবে, সেই তথ্য কিন্তু সম্পূর্ণ হতে হবে, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে। যদি ইনঅ্যাপ্রোপ্রিয়েট হয় বা অসম্পূর্ণ হয় বা ইনকমপ্লিট হয়, সেই ইনফরমেশান রিলেটেড যে বিষয়বস্তু, সেটি কিন্তু মস্তিষ্কের কিন্তু গ্রহণযোগ্যতার ক্ষেত্রে বাধার সৃষ্টি হবে বা সেখানে কিন্তু একটা কনফিউশনের জায়গা তৈরি হবে। অর্থাৎ সহজ করে বলতে গেলে, যখন কোনো বিষয় সম্পর্কে আমরা অধ্যয়ন করব বা অনুশীলন করার সময় সেই বিষয় সম্পর্কে যদি আমরা সম্পূর্ণ তথ্য অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট ইনফরমেশান যদি আমরা গ্রহণ করতে পারি, যদি অ্যাপ্রোপ্রিয়েট ইনফরমেশান আমাদের কাছে থাকে, তাহলে কিন্তু সেই বিষয় সম্পর্কে আমাদের কনফিডেন্ট লেভেল কিন্তু বৃদ্ধি পাবে। যদি আমাদের মধ্যে সেই অ্যাপ্রোপ্রিয়েট লেভেল বা পারফেক্ট লেভেলে ইনফরমেশান যদি আমরা রিসিভ করতে না পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের মধ্যে একটা কনফিউশনের বাতাবরণ তৈরি হতে পারে, একটা সংশয়ের জায়গা যেমন তৈরি হতে পারে। তো সেই জন্য বলা হচ্ছে যখন কিছু আমরা গ্রহণ করার সময় আবশ্যিক যে বিষয়টি, সেটি হচ্ছে ইনফরমেশনকে আমরা সামগ্রিকভাবে করব বা অ্যাপ্রোপ্রিয়েটলি আমরা গ্রহণ করব। এই অ্যাপ্রোপ্রিয়েট ইনফরমেশন রিসিভিংয়ের বিষয়টি কিন্তু ব্রেন রিসার্চ এডুকেশনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে ফোকাস করা হয়েছে ব্রেনের নেচার সম্পর্কে বা ব্রেনকে সম্পর্কে বলা হচ্ছে যে ব্রেন কী করতে পছন্দ করে। এরপরে যে জায়গাটি সম্পর্কে আমরা আলোচনা করব, ব্রেন লাইকস টু এক্সারসাইজ প্যাটার্ন। এখানে বলা হচ্ছে যে ব্রেন সবসময় প্যাটার্নে পছন্দ করে। প্যাটার্ন কথাটির মানেটা কি? প্যাটার্ন কথাটির মানেটা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট সিস্টেমকে মেনটেন করে ইনফরমেশনকে প্রসেস করে। যেমন আমরা ধরা যাক কোনো একজন ব্যক্তি কোনো একটি ফোন নাম্বার, একজন ব্যক্তির ফোন নাম্বার সে মুখস্থ করছে। সে মুখস্থ করার সময় এমন হতে পারে 10টি ফোন নাম্বারে 10টি ডিজিটের মধ্যে সে হচ্ছে তিনটি করে তিনটি দুটো এরকম করতে পারে, কিংবা 4টি তিনটে এরকম করতে পারে। যেটাকে আমরা সাইকোলজির পরিভাষায় আমরা চাঙ্কিং মেথড বলে থাকি। যে চাঙ্কিং মেথডে মানে আমরা যখন কোনো কিছু মনে রাখি, তখন কি করি, একটা ছোট্ট করে গ্রুপ করে নিই, একটা বড় বিষয়টাকে একটা গ্রুপ করে নিই। ধরা যাক কোনো একজনের ফোন নাম্বার এরকম রয়েছে 82507792 82507792 এরকম যদি একটা ফোন নাম্বার থাকে, কেউ এরকম মুখস্থ করতে পারে 8250, এই 4টি ডিজিটকে একসঙ্গে চাঙ্কিং করে নেওয়া হলো। এবার দেখা গেল 82507723 এই যে ব্যাপারটা আছে 7723, তারপরে হচ্ছে যদি আরও কিছু যদি থাকে
সেই আরও দুটো ডিজিট এরকম 6 1, হ্যাঁ, সেটিকে পরের মনে রাখলো। তো এরকমভাবে চারটে চারটে দুটো বা তিনটে তিনটে দুটো বা দুটো প্রথমে অনেক সময় এরকম দেখা যায় যে ইংরেজি দুটো শব্দ ইংরেজি উচ্চারণ করলো, 10টা ডিজিটের মধ্যে ইংরেজি উচ্চারণ করে তিনটে ইংরেজিতে উচ্চারণ করলো, বাকি তিনটে আরও বাংলায় উচ্চারণ করলো, পরের দুটো হয়তো গেল আবার বাংলায় উচ্চারণ করলো, বা 5টা বাংলায় উচ্চারণ করলো, বা 8টা 7টা বাংলায় উচ্চারণ করলো। তো এরকম বিভিন্ন রকমের বিষয় রয়েছে যেগুলো এখানে চাঙ্কিংয়ের একটা সিস্টেম। তো এখানে বলা হচ্ছে যে প্যাটার্ন লিঙ্ক করে করে, অ্যাসিমিলেট করে করে, গ্রুপ করে করে, টিম করে করে বিষয়বস্তুগুলোকে কিন্তু অনুসরণ করতে মানবীয় মস্তিষ্ক পছন্দ করে। যদি এই প্যাটার্নের মধ্যে তথ্যগুলো চলে আসে তাহলে কিন্তু সেগুলি মস্তিষ্ক সুন্দরভাবে প্রসেস করতে পারে। প্যাটার্নের মধ্যে না থাকলে সেটা কিন্তু মনে রাখা বা স্টোর করাটা একটু সমস্যাজনক হয়, বা সেটাকে রিকল করতে গিয়ে সমস্যা দেখা দেয়। এরপরে যে বিষয়টি নিয়ে সম্পর্কে এখানে বলা হয়েছে, ইমোশন ক্যান ইনফ্লুয়েন্স ব্রেইন ফাংশন পজিটিভলি অ্যান্ড নেগেটিভলি। অর্থাৎ বলা হচ্ছে এই বিষয়টি আমাদেরকে মনে রাখা দরকার যে মস্তিষ্কের পারফরমেন্সের ক্ষেত্রে আমাদের কিন্তু কী বলে হিউম্যান ইমোশনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। হিউম্যান ইমোশনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কেন বলা হচ্ছে, কারণ যখন মানুষ পজিটিভ ইমোশনের চর্চা করে বা পজিটিভ মাইন্ডসেটে থাকে, অর্থাৎ বলা যেতে পারে যে ইমোশনাল পজিটিভিটি যদি থাকে, তখন কিন্তু দেখা যায় যে মস্তিষ্কের পারফরমেন্স লেভেল বেড়ে গেছে। একই রকমভাবে ইমোশনাল নেগেটিভিটি থাকলে দেখা যায় যে কী বলছে মানবীয় মস্তিষ্কের পারফরমেন্স লেভেল কিন্তু কমে গেছে। তাই বলা হচ্ছে যে এই ইমোশনের একটা হচ্ছে এমন একটা ক্যাটালিস্ট যেটা কী করে ব্রেনকে পজিটিভলি পারফর্ম করতে যেমন হেল্প করে, পাশাপাশি নেগেটিভলি ইনঅ্যাক্টিভ হতেও কিন্তু সাহায্য করে। অর্থাৎ ইনঅ্যাক্টিভ হওয়ার ক্ষেত্রে কিংবা অ্যাক্টিভ হওয়ার ক্ষেত্রে উভয় ক্ষেত্রে কিন্তু ইমোশনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা জানি, যদি আমরা বর্তমানে বিভিন্ন ঘটনাকে পর্যালোচনা করি বা বিচার বিশ্লেষণ করি তাহলে দেখব যে যেসব মানুষেরা আজকে জীবনে প্রতিষ্ঠা লাভ করেছে বা বড় জায়গায় পৌঁছেছে, তাদের মধ্যে এমন কিছু পজিটিভ ইমোশনস ছিল যে পজিটিভ ইমোশনসগুলো তাদের পারফরমেন্স বা ব্রেনের পারফরমেন্স লেভেলকে কিন্তু এক্সট্রিম পর্যায়ে রেগুলেট করেছে, এবং এক্সট্রিম পর্যায়ে রেগুলেট করার জন্যই তারা কিন্তু তাদের পারফরমেন্সকে হায়ার প্যাটার্নে বা হায়ার লেভেলে কিন্তু নিয়ে যেতে পেরেছে। এবং এটাও দেখা গেছে যে এরকম বহু হাই পোটেনশিয়াল ব্যক্তি রয়েছে বা ছিল, যারা কি করেছে নেগেটিভ ইমোশনকে চর্চা করার জন্য বা ইমোশনাল নেগেটিভিটির জন্য তারা কি করেছে, তাদের ব্রেনের ফাংশন বা তাদের থিঙ্কিং পাওয়ার বা জাজিং পাওয়ার বা রিজনিং পাওয়ারগুলো এমনভাবে কমে গেছে, যার ফলে তারা কি করেছে, এই পৃথিবী থেকে কিন্তু কুইট করেছে। তো এবার বলা হচ্ছে যে ব্রেনের পারফরমেন্স বা ব্রেনের ফাংশন সেটা কিন্তু অনেকটাই কিন্তু নির্ভর করবে ইমোশনের ইনফ্লুয়েন্সের উপরে। ইমোশন কতটা ইনফ্লুয়েন্স করছে এবং কী ডিরেকশনে ইনফ্লুয়েন্স করছে সেটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিচার্য বিষয় ব্রেন রিসার্চ এডুকেশনে। এরপরে ব্রেন রিসার্চ এডুকেশনে আরও বলা হয়েছে ব্রেন ক্যান রিসিভ দ্য মিনিংফুল ইনফরমেশন, যেটি সম্পর্কে আমরা আলোচনা করেছি যে ইনফরমেশন সবসময় মিনিংফুল হতে হবে। ননসেন্স যদি কোনো ইনফরমেশন থাকে, অর্থহীন যদি কোনো ইনফরমেশন থাকে, সেটাকে মনে রাখা বা সেটাকে হয়তো মেকানিক্যালি কিছু সময়ের জন্য হয়তো মনে রাখা যেতে পারে, কিন্তু দীর্ঘস্থায়ী মনে রাখার ক্ষেত্রে বা স্টোরেশনের ক্ষেত্রে কিন্তু সমস্যা রয়েছে। সেজন্য বলা হচ্ছে যে তথ্যকে যদি দীর্ঘ সময় ধরে মনে রাখতে হয় তাহলে সে তথ্যকে কিন্তু অর্থপূর্ণ হওয়া চাই, সেটি কিন্তু মানবীয় মস্তিষ্ক গ্রহণ করতে পছন্দ করে। এরপরে যেটি ব্রেন রিসার্চ এডুকেশন আরেকটি গুরুত্বপূর্ণ বিচার্য বিষয়, সেখানে বলা হয়েছে ব্রেন ক্যান ফলো দ্য নেচার অফ সোশ্যাল থট। এই যে সামাজিক, অর্থাৎ এখানে বলা হচ্ছে সামাজিক চিন্তনের প্রকৃতিকে অনুসরণ করতে পছন্দ করে বা ফলো করতে পছন্দ করে। এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে একটি জিনিস আমরা বলেছি যে গ্রুপ করে বা টিম করে বিষয়বস্তুগুলোকে অপারেট করা, অর্থাৎ যে কোনো ইনফরমেশানকে গ্রুপ করে করে বা টিম করে করে বা একটা সিস্টেমের মধ্যে নিয়ে এসে কিংবা মিনিংফুল একটা অবস্থায় নিয়ে এসে তো সেই তথ্য বা সেই বিষয়বস্তু বা সেই জ্ঞানকে মনে রাখার ক্ষেত্রে বা স্টোরেশনের ক্ষেত্রে ব্রেনের কিন্তু একটা ভালো পারফরমেন্স রয়েছে। তো এই বিষয়টি হচ্ছে একটা সোশ্যাল ভাবনা বা একটা সামাজিক বা দলীয় ইন্ডিভিজুয়াল কনসেপ্ট নয়, এটা কিন্তু সোশ্যাল কনসেপ্ট। এই সোশ্যাল কনসেপ্টের বিষয়টি কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যেমন বলা হচ্ছে যে যদি কোনো একটি এসে বা কোনো একটা প্রবন্ধ থাকে, সে প্রবন্ধের যদি কোনো ব্যক্তি যদি সে প্রবন্ধকে অধ্যয়ন করে বা অনুসরণ করতে গিয়ে দেখা গেল সে একটি প্যাসেজ বা দুটি প্যাসেজ মনে রাখলো বা পড়লো, তারপরে সে বাকিটা পড়লো না, তার পরিপ্রেক্ষিতে সে একটা সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করলো, কিংবা দেখা গেল সে যখন প্রথম সিটিংয়ে বসলো, ফার্স্ট সিটিংয়ে দেখা গেল 3টে প্যাসেজ পড়লো, দেখা গেল আবার 4 দিন পরে আবার সেকেন্ড সিটিংয়ে পরের 3টে প্যাসেজ সে পড়লো, তারপরে দেখা গেল তারপরে একটা সিটিংয়ে সে
সে আবার একটা প্যাসেজ পড়লো, এক্ষেত্রে দেখা যাবে সেই ব্যক্তি সেই এসে সম্পর্কে কিন্তু একটা পূর্ণাঙ্গ ধারণা গঠন করতে পারছে না, সে কিন্তু পূর্ণাঙ্গ বিষয়টিকে কিন্তু স্ট্যাবলিশ করতে পারছে না। সেজন্য বলা হচ্ছে যে এই বিষয়টিকে সামগ্রিক রূপে বা দলীয় রূপে বা সামাজিক রূপে বিষয়বস্তুগুলো বা চিন্তাভাবনাগুলি বা ইনফরমেশানগুলি বা নলেজগুলিকে চর্চা করা খুবই প্রয়োজন, যেটি হিউম্যান মস্তিষ্কের একটি গুরুত্বপূর্ণ বিচার্য বিষয়। এবার আমরা আলোচনা করব বিভিন্ন অ্যাপ্রোচ, এই ব্রেন রিসার্চ এডুকেশনের কী কী অ্যাপ্রোচ রয়েছে, যে অ্যাপ্রোচের মাধ্যমে আমরা এই ব্রেন রিসার্চ এডুকেশনের যে ইউনিকনেস সেটিকে এস্টাবলিশ করতে পারবো। ব্রেন রিসার্চ এডুকেশনের যে প্রথম অ্যাপ্রোচটি, সেটা বলা হচ্ছে, প্রথম কাজ হচ্ছে বা স্টাইলই হচ্ছে এক্সপ্লোরিং দ্য ফান্ডামেন্টাল ফিচার্স অ্যান্ড অপারেশনস অফ হিউম্যান ব্রেন। এই ব্রেন রিসার্চ এডুকেশনের মূল যে অ্যাপ্রোচ, সেটিকে বলা হচ্ছে যে মানুষের মস্তিষ্কের প্রকৃতি এবং কার্যকারিতা বা কার্যকারিতার প্রক্রিয়া, এগুলো কি রয়েছে, মৌলিকতা কি রয়েছে, সেগুলোকে এক্সপ্লোর করা, অজানা জিনিসগুলোকে বাইরে প্রকাশ করা। আমরা জানি যে হিউম্যান ব্রেনের পারফরমেন্স লেভেল বা তার মধ্যে যে পোটেনশিয়ালিটি লেভেল, সেটি কিন্তু যদি আমরা ভালোভাবে আইডেন্টিফাই করতে পারি বা আমরা যদি জানতে পারি যে কিভাবে মানবীয় মস্তিষ্কের পারফরমেন্সকে রেগুলেট করা যায়, যদি আমরা জানতে পারি যে কিভাবে মানুষের মস্তিষ্কের যে পারফরমেন্স লেভেল সেটাকে এক্সট্রিম পর্যায়ে নিয়ে যাওয়া যায়, সেটি জানতে গেলে অবশ্যই আমাদেরকে ব্রেন রিসার্চকে ফোকাস করতে হবে বা ব্রেনের যে প্রকৃতি রয়েছে বা তার প্রকৃতির পারফরমেন্সের যে পোটেনশিয়ালিটি রয়েছে, সেগুলিকে কিন্তু অনুশীলন করা প্রয়োজন এবং সেই সম্পর্কিত যে মৌলিক যে ভাবনাগুলো বা মৌলিক তথ্যগুলি রয়েছে সেগুলোকে এক্সপ্লোর করা প্রয়োজন। সেটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ অ্যাপ্রোচ ব্রেন রিসার্চ এডুকেশনের। ব্রেন রিসার্চ এডুকেশনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ অ্যাপ্রোচ যেটি বলা হয়েছে, সেটি হচ্ছে আইডেন্টিফাইং দ্য অপারেশনাল অ্যাসপেক্টস অফ হিউম্যান ব্রেন ইন রেসপেক্ট টু হিউম্যান লার্নিং প্রসেস। অর্থাৎ মানুষের যে শিখনের যে প্রক্রিয়াটি রয়েছে, সেই শিখনের প্রক্রিয়ার নিরিখে মানবীয় মস্তিষ্কের যে অপারেশনাল অ্যাসপেক্টসগুলি রয়েছে, অর্থাৎ কার্যকারিতার দিকগুলি রয়েছে, সে কার্যকারিতার দিকগুলিকে আইডেন্টিফাই করা। হ্যাঁ, এবার ব্যাপারটা বলা হচ্ছে এখানে অ্যাসিমিলেট করা, লার্নিং প্রসেসের সাথে সাইকোলজিক্যাল অপারেশনের একটা অ্যাসিমিলেশন করা। কীভাবে অ্যাসিমিলেট করা যেতে পারে, অর্থাৎ মূল কথাটা হচ্ছে যে মানুষের মস্তিষ্কে কীভাবে ফাংশনিং হচ্ছে সেটিকে ভালো করে বুঝতে হবে, পাশাপাশি এটাও তারপরে ঠিক করতে হবে, কানেক্ট করতে হবে বা ইন্টিগ্রেট করতে হবে যে তারা কীভাবে শিখবে। অর্থাৎ শিখন প্রক্রিয়ার সাথে তার থিঙ্কিং প্রক্রিয়া বা সাইকোলজিক্যাল অপারেশনের একটা যদি মেলবন্ধন করা যায়, সে মেলবন্ধন কীভাবে করা যায় সেটিকে আইডেন্টিফাই করা, সে আইডেন্টিফাই করাটা একটি গুরুত্বপূর্ণ ব্রেন রিসার্চ এডুকেশনের একটি অ্যাপ্রোচ হিসেবে উল্লেখ করা হয়েছে। এরপরে যে বিষয়টিকে বলা হচ্ছে আইডেন্টিফাইং দ্য ফেভারেবল অ্যাসপেক্টস অফ ব্রেন হুইচ আর রেসপন্সিবল ফর এফেক্টিভ লার্নিং। এই ব্রেন রিসার্চ এডুকেশন যেহেতু বলা হচ্ছে যে ব্রেন এবং এডুকেশন প্রক্রিয়ার মেলবন্ধনের জন্য বা এডুকেশন প্রক্রিয়াকে এফেক্টিভ করার জন্য ব্রেনের নেচার বা ব্রেনের অপারেশনসকে ভালোভাবে আইডেন্টিফাই করা বা ডিটেলসে স্টাডি করা এবং সে সম্পর্কে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছানো, সে বিষয়গুলি সম্পর্কে চর্চা করা হয়। সেই জন্য এখানে যেটা বলা হয়েছে সেটি হচ্ছে যে ব্রেন রিসার্চ এডুকেশন একটি গুরুত্বপূর্ণ যে অ্যাপ্রোচ হিসাবে উল্লেখ করা হয়েছে, তা হলো যে আইডেন্টিফাইং দ্য ফেভারেবল অ্যাসপেক্টস অফ ব্রেন হুইচ আর রেসপন্সিবল ফর এফেক্টিভ লার্নিং। হ্যাঁ, এবার বলা হচ্ছে যে মস্তিষ্কের কী এরকম অনুকূল অবস্থা বা অনুকূল বিষয়গুলি রয়েছে যে বিষয়গুলি হিউম্যান লার্নিংকে এফেক্টিভ করতে সাহায্য করে। অর্থাৎ মস্তিষ্কের অনুকূল কিছু এফেক্টিভ মানে ফেভারেবল দিক রয়েছে, নন ফেভারেবল দিক রয়েছে, যে অনুকূল দিক রয়েছে, প্রতিকূল দিক রয়েছে। মস্তিষ্কের কিছু অনুকূল বৈশিষ্ট্য রয়েছে, প্রতিকূল বৈশিষ্ট্য রয়েছে। সেই অনুকূল বৈশিষ্ট্যগুলোকে ভালো করে আইডেন্টিফাই করাটা ব্রেন রিসার্চ এডুকেশনের একটি গুরুত্বপূর্ণ কাজ বা বলা যেতে পারে অ্যাপ্রোচ। কারণ এই অনুকূল অবস্থাকে আইডেন্টিফাই করার মাধ্যমে, অনুকূল দিকগুলিকে আইডেন্টিফাই করার মাধ্যমে লার্নিংকে কিন্তু এফেক্টিভ করা যেতে পারে বা করা যাবে। কীভাবে করা যাবে সে সম্পর্কেই ব্রেন রিসার্চ এডুকেশনের প্রধান অনুশীলনের ক্রিয়াটি সম্পন্ন হয়ে থাকে। এরপরে যে বিষয়টি সম্পর্কে বলা হয়েছে আইডেন্টিফাইং দ্য নন ফেভারেবল অ্যাসপেক্টস অফ ব্রেন হুইচ রেসিস্ট দ্য নর্মাল মুভমেন্ট অফ হিউম্যান লার্নিং। এখানে বলা হচ্ছে যে এখানে ব্রেন রিসার্চ এডুকেশনে কী করা হয়, এখানে সেই বিষয়গুলিকেও বের করার চেষ্টা করা হয় যে বিষয়গুলি হচ্ছে মানবীয় লার্নিং প্রসেসকে বিভিন্নভাবে হ্যাম্পার করে, মানবীয় লার্নিং প্রসেসকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করে, সেই দিকগুলোকে কিন্তু আইডেন্টিফাই করা হয়। কারণ আমাদের মনে রাখা দরকার যে লার্নিংকে সবসময় এফেক্টিভ করার উদ্দেশ্যেই
কার্যকরী করার উদ্দেশ্যেই ভাবনা চিন্তা করা হয় বা এডুকেশন প্রসেসকে সিস্টেমেটাইজ করা হয়। যদি এডুকেশন প্রসেস বা লার্নিং প্রসেস যদি হ্যাম্পার হয় বা লার্নিং যদি এফেক্টিভ না হয়, ইনএফেক্টিভ হয়, তাহলে সেক্ষেত্রে বলতে হবে যে সম্পূর্ণ শিক্ষা প্রক্রিয়াটি কিন্তু বা শিক্ষাতন্ত্রটি অর্থহীন হয়ে দাঁড়াবে। তাই শিক্ষা প্রক্রিয়া বা সেই শিক্ষাতন্ত্রকে অর্থপূর্ণ করে তোলার জন্য, মানবীয় শিক্ষণকে স্বাভাবিক করার জন্য বা তার গতি প্রকৃতিকে স্বাভাবিক রাখার জন্য মস্তিষ্কের যে সমস্ত নেতিবাচক দিক রয়েছে বা নন ফেভারেবল অ্যাসপেক্টস রয়েছে, সেগুলিকে আইডেন্টিফাই করাও খুব প্রয়োজন, সেগুলিকে আইডেন্টিফাই করাও দরকার। সেটিও কিন্তু এটি গুরুত্বপূর্ণ অ্যাপ্রোচের মধ্যে পড়ছে। এরপরে যে অ্যাপ্রোচটির কথা বলা হয়েছে, অ্যাসিমিলেট দ্য ব্রেইন ইনফরমেশন উইথ দ্য কারিকুলাম ডেভেলপমেন্ট। এখানে আমরা শুরুতেই আলোচনা করেছিলাম যে পাঠ্যক্রম শিক্ষা প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো পাঠ্যক্রম তৈরি করার সময় আমাদেরকে মাথায় রাখা দরকার যে মানবীয় মস্তিষ্ক কীভাবে ফাংশন করে বা মানবীয় মস্তিষ্ক কী ধরনের তথ্য কীভাবে গ্রহণ করতে পছন্দ করে। অর্থাৎ ব্রেন ইনফরমেশানের উপর ভিত্তি করে, অর্থাৎ বলা যেতে পারে ব্রেন ইনফরমেশনগুলি হচ্ছে মৌলিক বা গুরুত্বপূর্ণ নির্ধারক হিসেবে কাজ করবে যখন আমরা কারিকুলাম ডেভেলপ করব বা কারিকুলামকে ট্রানজাকশন করব। কারিকুলাম ডেভেলপমেন্ট বা কারিকুলাম ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে এই ব্রেইন রিলেটেড ইনফরমেশানগুলোকে কারিকুলাম ডেভেলপমেন্টের সাথে অ্যাসিমিলেট করতে হবে অ্যাজ এ ফাউন্ডেশন, অ্যাজ এ ফাংশনাল অ্যাসপেক্টস। এই গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে সংযোজন করা খুবই প্রয়োজন। এই সংযোজন করার মাধ্যমে আমরা কি করতে পারবো? সংযোজন করার মাধ্যমে একটি কার্যকরী কারিকুলাম ডেভেলপ করতে পারবো, যে কারিকুলামটা একটি এফেক্টিভ এডুকেশন সিস্টেম তৈরি করতে সাহায্য করবে। অ্যাসিমিলেট দ্য ব্রেন ইনফরমেশন উইথ দ্য লার্নিং স্টাইল। আমরা জানি সবাই একই রকমভাবে শেখে না। সবাই একই রকমভাবে কেন শেখে না? কারণ তাদের শেখার ধরনটা ভিন্ন রকম হয়। কেন কি না, কারণ কি হচ্ছে, তাদের যে ব্রেনের যে নেচার বা তাদের যে ব্রেনের যে অপারেশান, সেটি কিন্তু ভিন্ন রকম, মানে বিভিন্নতা দেখা যায়। তাহলে সবাই যেহেতু একই রকমভাবে শেখে না, তাহলে একটি দলের মধ্যে বা একটি গ্রুপের মধ্যে যতজন লার্ন করবে, সবাই একই রকম শিখবে না। এই সত্যটিকে মাথায় রেখে শিক্ষক মহাশয় সে তার শিক্ষা প্রক্রিয়াকে ডিজাইন করবেন কিংবা কারিকুলামকে ইমপ্লিমেন্ট করবেন, কারিকুলাম ডেভেলপমেন্ট করা হবে ইত্যাদি। যে একাডেমিক বা এডুকেশনাল যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে, সেই অ্যাক্টিভিটিসগুলোকে কীভাবে কার্যকরী করে তোলা যায় এবং কীভাবে তাদের লার্নিং স্টাইলগুলোকে এফেক্টিভ করা যায়, সেই জন্য বলা হয়েছে যে ব্রেন রিলেটেড ইনফরমেশানগুলোকে লার্নিং স্টাইলের সাথে অ্যাসিমিলেট করার কথা বলা হয়েছে। এবং সে কীভাবে অ্যাসিমিলেট করা যায় সেটি কিন্তু ব্রেন রিসার্চ এডুকেশনের একটি গুরুত্বপূর্ণ অ্যাপ্রোচ। এরপরে আমরা আরেকটি অ্যাপ্রোচ সম্পর্কে দেখছি, সেটি হচ্ছে অ্যাসিমিলেট দ্য ব্রেন ইনফরমেশান উইথ দ্য কগনিটিভ স্টাইল। একই রকমভাবে প্রত্যেকটি মানুষের যে জ্ঞানমূলক ক্ষেত্র রয়েছে বা জ্ঞানমূলক কার্যকারিতা রয়েছে, সেটিও কিন্তু ভিন্ন রকমের হয়। কগনিটিভ স্টাইল বলা যেতে পারে যে সবার যে নলেজ, মানে ইনফরমেশনকে প্রসেস করার যে স্টাইল, লার্ন করার স্টাইল এবং ইনফরমেশনকে প্রসেস করার স্টাইল ভিন্ন ভিন্ন প্রকৃতির হয়, সেটিকে বলা হচ্ছে কগনিটিভ স্টাইল। তো কগনিটিভ স্টাইলটাকে এফেক্টিভ করা কিংবা প্রত্যেকের কগনিটিভ স্টাইলের সাথে তা ব্রেন রিলেটেড ইনফরমেশানগুলোকে কীভাবে অ্যাসিমিলেট করা যায় এবং এই অ্যাসিমিলেট করার মাধ্যমে তাদের এফেক্টিভ কগনিশন বা কার্যকরী যে জ্ঞান, সে কার্যকরী জ্ঞান কীভাবে তারা তৈরি করতে পারে বা সৃষ্টি করতে পারে বা লাভ করতে পারে, সেই সম্পর্কিত গবেষণা করা বা সে সম্পর্কে অনুশীলন করার একটি গুরুত্বপূর্ণ স্টাইল হচ্ছে বা অ্যাপ্রোচ হচ্ছে ব্রেন রিসার্চ এডুকেশন বা ব্রেন রিসার্চ এডুকেশনে এই কাজটি করা হয়। এরপরে আমরা দেখে নেব। ধন্যবাদ, আপনারা সকলে মনোযোগ সহকারে শুনলেন ডিসকভারিং এডুকেশন ফর বেসিক্স চ্যানেলে। আজকে আপনারা আজকে শুনলেন যে ব্রেন রিসার্চ এডুকেশনের যে বিভিন্ন অ্যাসপেক্টস এবং অ্যাপ্রোচেস।